গুড মর্নিং অল ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো তরলের চাপ। কিন্তু তরলের চাপ আমাদের আগে এইটুকু হয়ে গেছিল, ঠিক আছে? আজকে আমরা এখান থেকে পড়ব। দেখো, এখানে দুটো ছবি আছে, এই ছবিটাকে দেখে নাও। যে দুটো ছবিতে দেখো, একটা গামলা আছে আর একটা জলের বোতল আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই দুটোর ক্ষেত্রে দুটোতে জল আছে। একটাতে, বোতলটাতে দেখো যে বোতলের উচ্চতা এইচ এবং দুটোর উচ্চতাই এইচ, কিন্তু বোতলের ক্ষেত্রে দেখো যে উচ্চতাটা, হাইটটা বেশি গামলার তুলনায়, ঠিক আছে। আর একটা জিনিস দেখো যে বোতলের ক্ষেত্রে 1 কেজি জল আছে, গামলার ক্ষেত্রে 5 কেজি জল আছে। এবার এই দুটোকেই টেবিলের উপরে রাখা হয়েছে। দুটোকে টেবিলের উপরে রেখে দুটো তলদেশে মানে নিচের দিকে দুটো ফুটো করা হয়েছে দুটোতেই। এবার দেখো জল বেরোচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে বোতলেরটা থেকে জলের গতিবেগটা বেশি। জলের যে বেগ, যে বেরোনো জল, যে ফুটো দিয়ে বেরোনোর বেগটা, সেটা বোতলের ক্ষেত্রে বেশি। এখন ঘটনা হলো কেন, কেন এমনটা হচ্ছে সেটা এবার আমরা দেখব। দেখো, বোতলের জলের ভর 1 কেজি, তাহলে বোতলের জলের যে ওজন সেটা কত? বোতলের যে জলের ওজন সেটা দেখো 1 × 9.8 নিউটন। অতএব গুণ করে হলো আমার কত, 9.8 নিউটন। তাহলে এবার বোতলের যে মেঝের ক্ষেত্রফল সেটা আমরা ধরে নিলাম বর্গমিটার। অতএব বোতলের মেঝেতে দেওয়া জলের চাপ কত? তাহলে বল বাই ক্ষেত্রফল। কি হলো? বল বাই ক্ষেত্রফল। তাহলে বল বাই ক্ষেত্রফল আমরা আগে থেকে জানি। এই সূত্রটা যদি আমরা ফেলে দিই তাহলে 9.8 নিউটন পার বর্গমিটার মানে কি, বাই এ। তাহলে ওইটাই আমাদের রেজাল্ট থাকলো। রেজাল্ট আমাদের কি, 9.8 বাই এ নিউটন পার বর্গমিটার। এটা হলো জলের চাপ, জলের মেঝেতে যে নিচের দিকে চাপ সেটা কত হলো এটা। এবার আমরা তাহলে গামলার ক্ষেত্রে দেখি। দেখো, এবার জলের ভর যদি 5 কেজি হয় গামলার ক্ষেত্রে, এবং গামলাতে তাহলে জলের ওজন কত হবে? 5 × 5 × 9.8, 9.8। তাহলে আমরা কত পেলাম? 49 মানে 49 নিউটন। তোমরা দেখতে পাচ্ছ সবাই? এই দেখো, এই দেখো 49 নিউটন। তাহলে গামলার মেঝের ক্ষেত্রফল বোতলের মেঝের থেকে আবার 6 গুণ বেশি। ক্ষেত্রফল মানে কি বলতো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে যতটা জায়গা সে দখল করে আছে, ঠিক আছে। অতএব গামলার মেঝের ক্ষেত্রফল হবে 6a। কত হবে? 6a বর্গমিটার। তাহলে আমরা গামলার মেঝেতে যে জলের চাপটা হচ্ছে সেই চাপটা কত? বল বাই ক্ষেত্রফল। তাহলে বল বাই ক্ষেত্রফল মানে বল কত পেয়ে রাখলাম আমরা? 49 নিউটন। আর ক্ষেত্রফল 6a বর্গমিটার। 6a কেন হলো বলো আমাকে, আরেকবার বুঝো, ভালো করে বুঝো তোমরা। আরেকবার মন দিয়ে আমার কথাগুলো শুনো, তাহলে বুঝতে পারবে যে বোতলের যে জায়গাটা দখল করে আছে সেটা বর্গমিটার, ঠিক আছে। কিন্তু গামলাটা যেহেতু বড়, তাহলে সে কিন্তু বোতলের থেকে 6 গুণ বেশি জায়গা দখল করে আছে। তার জন্য হয়েছে 6a বর্গমিটার বা 6a বর্গমিটার, ঠিক আছে, একই কথা। তাহলে বোঝা গেল। তাহলে এটা যদি আমরা বসাই তাহলে আমাদের 6 দিক কেটে গেল, 6 দিয়ে যদি আমরা কাটি 49কে ভাগ করি তাহলে হবে 8.166, ঠিক আছে, নিউটন পার বর্গমিটার। তাহলে আমরা কত পেলাম? 8.2/a। দেখো তোমরা এখানে হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার 8.166 কী করে 8.2 হলো? দেখো, 6 আমরা জানি যে দুটো ডিজিটের পর বা 3টে ডিজিটের পর, এক কথায় দশমিকের পর, যদি আমরা 5-এর কোনো সংখ্যা 5-এর বড় হয় বা 5 হয়, তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে নেব আমরা। তাহলে এখানে 6 5-এর বড়, তাহলে 6 যেহেতু 5-এর বড়, তাহলে আগের সংখ্যা 6-এর সাথে 1 যোগ করলে হবে 7। তাহলে 7ও আবার দেখো 5-এর বড়, তাহলে 7-এর পরে আছে 1, তার জন্য 1-এর সঙ্গে আর 1 যোগ করে হয়েছে 2। তাহলে বোঝা গেল 8.2/a নিউটন পার বর্গমিটার। বোঝা গেল? তারপর দেখো একটা প্রশ্ন করা হয়েছে, এখন বলো তো কোন পাত্রের তলদেশে জলের চাপ বেশি, বোতলের না গামলার? তো আমরা এখান থেকে কি বুঝলাম? যে জলের চাপ 8.2 মানে গামলার চাপ 8.2, আর জলের বোতলের ক্ষেত্রে কত? 9.8। তাহলে কোনটা বেশি? 9.8 বেশি। তাহলে বোঝাই যাচ্ছে যে বোতলের চাপ 9.8 বেশি। তাহলে তো কী বোঝা গেল? যে ফুটো দিয়ে বেরিয়ে আসা তরলের বেগ চাপের উপর নির্ভর করে, বলের উপর নয়,
ঠিক আছে, বলের উপর করলো না, শুধু চাপের উপর নির্ভর করে। আবার এটাও দেখা গেলো যে চাপই সেখানেই বেশি, চাপ সেখানেই বেশি হয় যেখান থেকে তরলের উপরে তলে উচ্চতা বেশি হয়। তাহলে বোতলের তলে যে উচ্চতাটা বেশি, তার জন্য যে চাপটা বেশি হলো, এটা কিন্তু ক্লিয়ার, এটা কিন্তু বোঝা গেল। ঠিক আছে, তার মানে চাপ কিন্তু উষ্ণতার সঙ্গেও নির্ভর করে, কিন্তু বলের সঙ্গে নির্ভর করে না। এবার আর একটা পরীক্ষা আছে, দেখো একটা বোতল যার তলদেশে 4টে ফুটো করা হয়েছে। এই ফুটোগুলো কিন্তু একটু খুব বড় করে করতে হবে, একবারে ওই সেই সুইচ দিয়ে ফুটো করার মতো যেখানে জলই বেরোবে না এমনটা নয়, ঠিক আছে, একটু বড় করে ফুটোগুলো করতে হবে। এবার দেখা যাবে যে ফুটো করার সঙ্গে সঙ্গেই প্লাস্টিকের বোতলটা থেকে জল বেরোতে লাগবে, এবং জল বেরোনোর সঙ্গে সঙ্গে দেখা যাবে যে জল তো, একটা বোতলে জল বেরোলে কী হবে, জলের উচ্চতা কমতে থাকবে। তো যত উচ্চতা কমবে তত কিন্তু জলের বেগও কমতে থাকবে। বোঝা গেল? তাহলে উচ্চতার উপর যে জলের যে বেগ নির্ভর করে এবং তার ফলে যে চাপ সৃষ্টি হয়, সেটা কিন্তু বোঝা গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, শুধু যে চাপ নিচের দিকে ক্রিয়া করে তা না, মনে রেখো যে কোনো কোনো স্থানে এই পয়েন্টটা তোমরা সবাই ভালো করে মন দিয়ে পড়ো, যে কোনো কোনো, শুধু দেখো আমরা তো দেখলাম যে চাপ নিচের দিকে কাজ করছে বলে জলের বেগ বাড়ছে, ঠিক আছে, কিন্তু চাপ কিন্তু শুধু যে তোমার নিচের দিকেই কাজ করে তা কিন্তু নয়, চাপ সব দিকেই সমানভাবে ক্রিয়া করে। ঠিক আছে, চাপ সব দিকেই সমানভাবে ক্রিয়া করে। এবার যে বিষয়টা আমরা পড়ব সেটা হলো তরলের চাপ ও ঘনত্ব। দেখো, চাপ কি জিনিস, ঘনত্ব কি জিনিস আমরা প্রথম দিকে পড়েছি। ঘনত্ব মানে ভর বাই আয়তন, আর চাপ মানে কি পেলাম, বল বাই ক্ষেত্রফল। এগুলো যেন তোমাদের একদম সবারই ঠোঁটে মানে একদম মুখস্থ হয়ে যায়, একদম বলার সঙ্গে সঙ্গে যেন মানে ঠোঁটের আগায় থাকে। ঠিক আছে, মানে একদম বলার সঙ্গে সঙ্গে যেন একদম মুখ থেকে বেরিয়ে যায় যে চাপ মানে কি, ঘনত্ব মানে কি। ওকে, মাথায় যেন সবারই থাকে। এবার দেখো, তার এবার এবার কী, মানে দুটো বোতল নেওয়া হয়েছে, প্লাস্টিকেরই দুটো বোতল নেওয়া হয়েছে। ঠিক আছে, তার তলদেশে দুটো ফুটো করা হয়েছে এবং সেই ফুটো দিয়ে দুটো পাইপ লাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, একটাতে কী নেওয়া হয়েছে, একটাতে নেওয়া হয়েছে লবণ গাঢ় নুন জল, আরেকটাতে নেওয়া হয়েছে জল। ঠিক আছে, দুটোর উচ্চতা কিন্তু একই নেওয়া হয়েছে। বোঝা গেল? এবার এবার কী করা হলো, এই দুটোতে কেরোসিন দেওয়া হলো। এই যে পাইপগুলো দেখছো বাঁকানো, ইউ আকৃতির একটা বাঁকানো পাইপ। ঠিক আছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি কোন পাইপটার কথা বলা হচ্ছে। এই পাইপটার কথা বলা হচ্ছে, এই পাইপটার কথা। ঠিক আছে, এই পাইপগুলোর কথা বলা হয়েছে। এবার এখানে সিরিঞ্জের মাধ্যমে এবার এই পাইপগুলো নিয়ে তুমি কেরোসিন ঢালো। কেরোসিন ঢাললে দেখা যাবে যে গাঢ় নুন জলের উচ্চতাটা বেড়ে যাচ্ছে, কিন্তু জলের বাড়ছে না। এখন প্রশ্ন হলো যে দেখো, যে এই গাঢ় নুন জল কিন্তু বা জল এইগুলো দিয়ে কিন্তু বেরোবে, যেহেতু এগুলো না কেরোসিন ঢালা আছে, তো কেরোসিনকে চাড়বে উপর দিকে ধাক্কা দেবে প্রেশারের জন্য, চাপের জন্য জল বেরোতে থাকবে। কিন্তু যেহেতু এখানে কি আছে, কেরোসিন আছে, তাই কেরোসিনকেও ধাক্কা মেরে উপর দিকে আরও তুলতে চাইবে। এই যে তোলার ক্ষমতাটা, যার চাপ বেশি হবে তার বেশি পরিমাণে উঠবে। তোমরা একটা জিনিস নর্মালি দেখতে পাচ্ছ, ছবিতে দেখো যে গাঢ় নুন জলের ক্ষেত্রে উচ্চতাটা বেশি। কি উচ্চতাটা বেশি, বুঝতে পারছো? দেখো ছবিতে বড় করে দেখানো আছে, একটা 10 পার করে গেছে, 10 সেমি পার করে গেছে, আর একটা 8.5 সেমিতে একটু বেশি। দেখতে পাচ্ছ 8.5 একটু বেশি। তো এটা কেন হলো, তার মানে কি, এটার পেছনে কারণ কি, যে গাঢ় নুন জলের তার চাপ বেশি কেন হলো? তার কারণ তার ঘনত্ব বেশি। কারণ কি, তার ঘনত্ব বেশি। কি বেশি? ঘনত্ব। আর ঘনত্ব মানে কি বললাম, ভর বাই আয়তন, একক আয়তনে তার ভর বেশি। তাহলে চাপের পরিমাণ কি তাহলে উচ্চতা ছাড়া আরও অন্য কিছুর উপর নির্ভর করে? সেটা কিসের? সেটা ঘনত্বের উপর নির্ভর করে। তাহলে তরলের চাপ কি তরলের ঘনত্বের উপর নির্ভর করে? অবশ্যই করে। তাহলে তরলের ঘনত্বের উপর নির্ভর করে। তাহলে এটা থেকে কি বোঝা গেল, যে কোনো তরলের ভেতরে কোনো স্থানে তরলের চাপ কত হবে, ওই স্থানে তরলের উপরিতলের উচ্চতা এবং ওই তরলের ঘনত্বের উপর নির্ভর করে। দেখো এখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে যে কি, তরলের চাপ উচ্চতা এবং ঘনত্বের উপরে নির্ভর করে। বোঝা গেল? এবার দেখো, তোমরা দুটো নল দেখতে পাচ্ছ, ইউ আকৃতির দুটো নল দেখতে পাচ্ছ, এবং মধ্যে একটা চাবি দেওয়া আছে। এটা কি? হ্যাঁ, এটা চাবি দিয়ে বন্ধ করা আছে। একটাতে জলের উচ্চতা দেখো বেশি, বড়টায় জলের উচ্চতা বেশি, আর ছোটোটায় জলের উচ্চতা কম। ঠিক আছে, এবার দেখো তাহলে জলের উচ্চতা যদি কম হয়, যদি চাবিটা খুলে দেওয়া হয়, তাহলে কি ঘটবে? তখন প্রশ্ন হতে পারে, তাহলে তো যেটাতে বেশি চাপ হবে সেটা থেকে যাবে, তাই না? দেখো, উচ্চতার ক্ষেত্রে সবসময় মনে রাখবে, এই সব পাইপগুলোর ক্ষেত্রে উচ্চতা যতক্ষণ না সমান হচ্ছে, ততক্ষণ জলের প্রবাহ কিন্তু
বেশিটা থেকে কমের দিকে যাবে। সে পাত্র তুমি বড় নাও ছোট নাও সেটা কোনো ব্যাপার না, জলের উচ্চতার উপর কিন্তু চাপ এবং উচ্চতার উপরে কিন্তু চাপ বিশেষ করে নির্ভর করে, আমরা আগে দেখলাম। ঠিক আছে, তাহলে আর একটা জিনিস কি, এই উচ্চতাশীলতা যেটা একটা কথা, যে উচ্চতার জন্য কিন্তু জল প্রবাহিত হবে। সে পাইপ যেমন আকৃতির হোক না কেন, জলের উচ্চতা যদি সমান হয়ে যায় তাহলে আর কোনো জল প্রবাহিত হবে না। তাহলে কি, তরলের পরিমাণ বা ভর বা তরলের উপর পৃথিবীর আকর্ষণ বলের পরিমাণ, এসবের উপর তরলের প্রবাহের দিক নির্ভর করে না, অর্থাৎ বল নয়, চাপ দিয়েই ঠিক হয় কোন তরলের প্রবাহের অভিমুখ, কোন তরলের প্রবাহের অভিমুখ। তাহলে বোঝা গেল চাপ যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে। এবার আমাদের কিছু জিনিস দেখো, যে পরের পৃষ্ঠার ছবিগুলো আগে আমরা দেখে নিই কী আছে। এই ছবিগুলো দেখো, 1, 2, 3। এই ছবিগুলো থেকে আমার প্রথম প্রশ্ন করা হচ্ছে যে 1 নম্বর চিত্রে তরল কোন দিকে প্রবাহিত হবে, এ থেকে বি এর দিকে না বি থেকে এর দিকে। আমি কি বললাম, যদি জলের উচ্চতা সমান হয় তাহলে চাবিটা খুলে দিলে জলের কোনো প্রবাহই হবে না, কিন্তু যদি জলের উচ্চতার পার্থক্য থাকে তাহলে বেশিটা থেকে কমের দিকে জল প্রবাহিত হবে। এবার তোমরা বলতে পারবে সবাই যে জল কোন দিক থেকে কোন দিকে যাবে। তাহলে 1 নম্বর ছবিটা দেখো, দুটোরই উচ্চতা সমান। যদি এমনটাই হয় তাহলে কিন্তু জল এ থেকে বিয়েও যাবে না, বি থেকে এতেও আসবে না। ঠিক আছে, 2 নম্বরটা কি দেখো, বি এর উচ্চতা বেশি আর এর উচ্চতা কম, তাহলে চাবি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কী হবে, বি থেকে এর দিকে জল প্রবাহিত হবে। 3 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছ, এ থেকে বি, অর্থাৎ এ উচ্চতা বেশি তাই এ থেকেই, শোনো নলগুলোর মধ্যে দেখো এ বি নলটা বড়, তাই নলের উপর কোনো কিছু ডিপেন্ড করে না, সবসময় ডিপেন্ড করবে কি, যে জলের উচ্চতার উপরে। চাপ সবসময় কিসের উপর নির্ভর করে, জলের উচ্চতা এবং ঘনত্ব, মনে থাকে যেন। ঠিক আছে, তাহলে 3 নম্বরটা বুঝতে পারছো, এ থেকে বি এর দিকে যাবে। এবার দেখো 4 নম্বরটা, 4 নম্বর একটা ছবি দেখতে পাচ্ছ। 4 নম্বর ছবিতে দেখো 4টে পাইপ, একটা পাইপের সঙ্গে 4টে নল যুক্ত আছে, সেগুলো কিন্তু দেখো সব কেমন, হ্যাঁ, কোনোগুলো না ঠিক মতো বিভিন্ন শেপের, মানে বিভিন্ন আকারের, বিভিন্ন আকৃতির। হ্যাঁ, তাহলে এবার কি হবে, জলের প্রবাহ কোন দিকে হবে, জলের প্রবাহ এখানে কোনো দিকেই হবে না, যেহেতু উচ্চতা সমান তাই জল কোনো প্রবাহিত কোনোটা থেকে কোনো দিকেই যাবে না। এই 4টে তোমাদেরকে হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, 4টে হোমওয়ার্ক তোমরা খাতায় করে আমাকে দেখাবে। ঠিক আছে, আজকে তাহলে তোমাদের এই পর্যন্তই থাকলো। সবাই মন দিয়ে পড়াশোনা করবে, আমরা পরের দিন বায়ুর চাপ এইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে।